আরহাব শেখের তিলে তিলে গড়া সম্পত্তি আজ ধ্বংসের পথে। প্রেম করে বিয়ে করেছিলেন তারই ক্লাসমেট মিষ্টিকে। তাই মিষ্টি বা তার বাবা মা তাদেরকে মেনে নেননি। বিয়ের পর থেকে মিষ্টিকে কখনো কোনো অভাব বা কষ্টে ফেলেননি আরহাব শেখ। তিনি ৩ বছর আগে মিষ্টিকে সবচেয়ে বড় আঘাত দিয়ে গেছেন। সিলেটে গিয়েছিলেন অফিসের কাজে, সঙ্গে ছিলেন মিষ্টি শেখ। ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে স্পটেই মারা যান আরহাব। আর মিষ্টি হারান হাঁটা চলার ক্ষমতা। সেই সময় থেকে আরহাব শেখের যাবতীয় কাজ দেখাশোনা করতেন তারই ছোট ভাই আহনাব। কিন্তু গত ৩ বছরে কোম্পানিতে এত পরিমাণ ক্ষতি হয়েছে যে এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি সবকিছু নিলামে চলে যাবে। তাই উপায় না দেখে সদ্য এইচএসসি শেষ করা মাহিকে অফিসের দেখভাল করতে হচ্ছে। বাবা রেখে যাওয়া এসব কিছু তো আর নষ্ট হতে দিতে পারে না সে। বিয়ের পর যখন কেউ আহরাব আর মিষ্টিকে মেনে নেয়নি, তখন থেকে তিলে তিলে গড়ে তুলেছিলেন বিশাল এই শেখ সাম্রাজ্য, যা এখন ধ্বংসের পথে। দুপুর গড়িয়ে বিকেল প্রায়, মাহিকে নিয়ে বাসায় পৌঁছে তাবাসুম। তার সঙ্গে কোনো ছেলেকে দেখে ভীষণ চমকে ওঠেন তারই চাচি রিমি শেখ। আবার সম্পত্তি হাতছাড়া হয়ে গেল না তো, এই ভেবে মাথায় ঘুরপাক খেতে লাগে রিমি শেখের। মাহিকে নিয়ে সোজা মায়ের রুমের দিকে এগিয়ে যায় তাবাসুম। পেছন থেকে আড়ি পাতে রিমি শেখ, শোনার চেষ্টা করেন তিনি যা ভাবছেন তা সত্যি কিনা। বিছানায় অনেকটা আতশোয়া হয়ে একটা বই পড়ছিলেন তাবাসুমের মা মিষ্টি শেখ। রুমে কারো আসার শব্দে ফিরে তাকান সেই দিকে। তাবাস্সুমকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। মেয়েটা ফিরে এসেছে, যাক। যৌবনের সবচেয়ে প্রিয় শহর সিলেট এখন তার জন্য এক অভিশপ্ত শহরে পরিণত হয়েছে। একসময় কতবার গিয়েছেন সেখানে, আর এখন সে শহরই আতঙ্কের নাম। ২ বার ঘটে যাওয়া কালো অধ্যায়ের স্মৃতি তাকে তাড়া করে ফেরে। মেয়ের সঙ্গে এক অপরিচিত ছেলেকে দেখে মুখটা গম্ভীর হয়ে ওঠে। ভারী কণ্ঠে জিজ্ঞেস করেন, ছেলেটা কে তাবু? তাবাসুমকে সংক্ষেপে তাবু বলা হলো। মা, ভাইয়া সিলেটে থাকতো, ওনার সঙ্গে ট্রেনেই পরিচয়, নাম মাহির। নাম শুনে চমকে ওঠেন মিষ্টি শেখ। মাহির, এই নাম যেন ভীষণ আপন। তারই হারিয়ে যাওয়া কলিজার টুকরো ছেলের নাম ছিল এটা। চোখ বুলিয়ে ভালো করে দেখে নেন ছেলেটাকে। কেমন যেন ভীষণ পরিচিত পরিচিত মনে হচ্ছে। কত আপন সেই হারিয়ে যাওয়া রত্ন। কিন্তু তোর সঙ্গে তার কি সম্পর্ক? আর হঠাৎ ঢাকায় আসার কারণই বা কি? তারপর মাহিরের সঙ্গে ঘটে যাওয়া কাহিনী মাকে বলে তাবু। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা রুম দেখিয়ে দে, আর অফিসে তোদের সঙ্গে কাজ দেখে ফেলুক। এতক্ষণে সবকিছু শুনে বাইরে থেকে হাঁপ ছেড়ে বাঁচেন রিমি শেখ। তাদের এত বছরের প্ল্যান যে ভেস্তে যায়নি সেটা ভেবেই মনে মনে খুশি হন। তবে এই মাহির নামের ছেলেটা যে তাদের সামনে বড় বাধা হয়ে দাঁড়াবে সেটা ভালোভাবেই বুঝতে পারেন তিনি। তাই তো তারা রুম থেকে বের হওয়ার আগেই সেখান থেকে সরে যান রিমি। মায়ের রুম থেকে বেরিয়ে মাহিরকে নিয়ে একটা বন্ধ রুমের সামনে দাঁড়ায় তাবাসুম। এই রুম বহু বছর হলো তালাবদ্ধ। এক সময় তার ভাই মাহির শেখের জন্য ছিল এই রুম। তখন তার বয়স ছিল ৩ কি ৪। বাবা মায়ের সঙ্গে সিলেটে গিয়েছিল ঘুরতে, আর সেখানে হারিয়ে যায় মাহির। তাবাসুম তখন মায়ের পেটে, তাই ভাইকে বাস্তবে কখনো দেখা হয়নি তার। তার বাবা আহারাব শেখ তাই ছেলের সঙ্গে মিলিয়ে তার নামও রেখেছিলেন মাহি। অনেক বছর পর রুম খোলা হচ্ছে, তাই ধুলোবালির সঙ্গে ভ্যাপসা একটা গন্ধ নাকে আসে মাহিরের। রহিমা খালাকে ডেকে রুম পরিষ্কার করায় তাবাস্সুম। সবকিছু গুছিয়ে নিজের রুমে ফ্রেশ হতে চলে যায় তাবাস্সুম। আর নিজের ব্যাগ প্যাক রেখে গোসলে যায় মাহির। আজ বহু বছর পর এক অনুভূতি হচ্ছে তার। যতক্ষণ আন্টির কাছাকাছি ছিল মনে হচ্ছিল মায়ের অনেক কাছাকাছি আছে। কিন্তু এমন অনুভূতির মানে খুঁজে পায় না মাহির। মাহির ভাবে হয়তো কখনো মায়ের দেখা পায়নি, তাই এত কাছ থেকে কোনো মাকে দেখে তার এমন অনুভূতি হচ্ছে। আজ যখন ওনার সামনে ছিল মনেই হয়নি তার জীবনে এত কষ্ট, এত দুঃখ ছিল। সব যেন এক মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেয় মাহির। রাত ৮টার দিকে খাওয়ার জন্য ডাকতে আসে তাবাস্সুম। ভাইয়া আসেন, আম্মু আপনাকে নিয়ে একসাথে খেতে বলছে। আমাকে আপনি করে না বলে তুমি করে বলো, তাহলে ইজি ফিল হবে, বলে মাহির। ঠিক আছে, তাহলে আমাকেও নাম ধরে বলবে কিন্তু ভাইয়া, বলেই এক মিষ্টি হাসি দেয় তাবু। মেয়েটাকে যতই দেখছে ততই আপন হয়ে উঠছে মাহিরের কাছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে নিজের ফোন বের করে মাহির। সেখানে আভার ২২টা মিস কল দেখে একটু অবাক হয়। সেই সঙ্গে পুরনো রাগ আর জেদ চেপে বসে মনটায়। সিমটা বের করে ভেঙে ফেলে, আর ফেসবুকটাও ডিলিট করে দেয় চিরতরে। এক নতুন জীবনের সন্ধানে সে এসেছে, সেখানে রাখবে না কোনো পিছু টান। শেষবারের মতো আভার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করে ঘুমিয়ে যায় মাহির। সকালে ঘুম ভাঙে রহিমা খালার ডাকে। তিনি মাহিরকে চা দিয়ে যান, আর সেই সঙ্গে বলে যান, তাবুমা আপনাকে রেডি হতে বলেছে, একসাথে অফিসে যাবে নাস্তা শেষে। খালা, আপনিও তো আমার মায়ের বয়সী তাই না? আপনি করে না বলে তুমি করেই বলবেন, তাহলেই খুশি হব। মাহিরের কথায় হেসে ফেলেন রহিমা খালা।
ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্য বেরিয়ে যায় মাহির আর তাবু। এদিকে সম্পত্তি হাতছাড়া হওয়ার যে নতুন সংকট তৈরি হয়েছে তা ভালোভাবে বুঝতে পারছেন আরহান শেখ ও রিমি শেখ। আজ হয়তো ছেলেটার সঙ্গে তাবাসসুমের কোনো সম্পর্ক নেই, কিন্তু হতে কতক্ষণ। ছেলেকে এত করে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব দেশে এসে বিয়ে করে ফেলতে, কিন্তু সে তো কোনো কিছুতে কান দিচ্ছে না। আরহান শেখ ও রিমি শেখের একমাত্র ছেলে আরিফ শেখ জার্মানিতে গিয়েছে বছর তিনেক আগে। ছেলেকে উচ্চশিক্ষিত করে ভাইয়ের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারীর সঙ্গে বিয়ে দেবেন, এই আশায় পথ চেয়ে আছেন তারা। গত ৩ বছরে এই সুযোগে ভাইয়ের কোম্পানি থেকে হাজার কোটি টাকা সরিয়েছেন আরহান শেখ। ছেলেকে জার্মানি পাঠানো থেকে শুরু করে গোপনে নিজের নামে কোম্পানি কেনা পর্যন্ত সবই করেছেন তিনি। স্ত্রীর নামে মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্সও সরিয়েছেন। ভাইয়ের মৃত্যু আর ভাবির অসুস্থতার সুযোগে হুট করে কি মনে করে মেয়েকে সব কাজের দায়িত্ব দিয়েছেন মিষ্টি শেখ, সেটাই বোধগম্য হচ্ছে না রিমি শেখের কাছে। আরহান শেখ ঠিকই বুঝতে পেরেছেন যে তারই জন্য এত বড় এক কোম্পানি এমন ক্ষতির মুখে পড়েছে, আর তাই তো নিজের মেয়েকে সব বুঝিয়ে নিতে এত তোড়জোড়। ঢাকা শহরের বিশাল এক গার্মেন্টস ফ্যাক্টরির সামনে এসে গাড়ি থেকে নামে মাহির আর তাবু। এত বড় ফ্যাক্টরি দেখে ভীষণ অবাক হয় মাহির। তার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হয়। এই বুঝি ঘুম ভেঙে দেখবে সেই নারকীয় অন্ধকার জীবন। অফিসে এসে মাহিরকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য তার বাবার পুরনো আর বিশ্বস্ত একজনকে ডাকে তাবাসসুম। ওনাকে সবকিছু বুঝিয়ে নিজের ডেস্কে গিয়ে বসে তাবাসসুম। মাহিরকে সবকিছু হাতে কলমে শেখানোর দায়িত্ব পান আনোয়ার আঙ্কেল। তারই রুমে বসে কাজ দেখতে থাকে মাহির। বিয়ের ২ বছরের মাথায় প্রথম সন্তান মাহিরের আগমন ঘটে আরহাম মিষ্টির কোল আলো করে। নাতির খবর শুনে আর মুখ ফিরে নিতে পারেননি আহারাব শেখের বাবা মা। প্রথম যখন আহারাবের মা মাহিরকে কোলে নেন মিষ্টির চোখে তখন ছিল পূর্ণতার জল। বাবার পাওয়া সম্পত্তি আর নিজের পরিশ্রমে এত বিশাল শেখ কোম্পানি গড়ে তুলেছিলেন তিনি। মাহির হারিয়ে যাওয়ার পর মিষ্টি যখন অনেকটাই ভেঙে পড়েন তখন তাকে সামলাতে হিমশিম খেতে হয় আরহাবকে। এদিকে অফিসের কাজে চাপও বাড়তে থাকে, তাই ছোট ভাই আরহানকে অফিস সামলানোর দায়িত্ব দেন তিনি। তখন থেকেই দুই ভাই একসাথে এই পর্যন্ত এসেছেন। আরহাব শেখের মৃত্যুর পরে আরহান আর রিমি শেখ বড় ভাইয়ের বাসাতেই থাকতে শুরু করেন। এদিকে আস্তে আস্তে মাহির অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। অফিসের সবার সাথেই তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে। গত ৩ মাসে অনেক কিছুই শিখেছে সে। নুজহাতদের বাসা ছেড়ে দিতে চাইলেও মাহিরকে যেতে দেননি তার মা মিষ্টি শেখ, তাই বাধ্য হয়ে থাকতে হচ্ছে মাহিরকে। অবশ্য এখানে থাকাটাই তার জন্য ভালো। কাজের পাশাপাশি আবার অনার্স চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাহির, তাই কাছের এক ভার্সিটিতে ভর্তি হয়েছে সে, যেখানে নুজহাত আগে থেকেই পড়তো, তাই ভর্তি হতে তেমন কোনো সমস্যা হয়নি। এদিকে আভাকে অনেক আগে থেকেই পছন্দ করতো রাকিব। তার বাবার বন্ধু হওয়ায় ছোট থেকে একসাথে বড় হয়েছে তারা। আভার প্রতি রাকিবের ভালোবাসার আরও একটি বড় কারণ ছিল আভার বাবার সম্পত্তি, যার একমাত্র উত্তরাধিকারী হবে আভা। তাই রাকিবের বাবা সবসময় চাইতেন রাকিব আর আভার বিয়ে হয়ে যাক, আর তাই আভার সাথে মাহিরের বিয়ে হয়ে যাওয়ায় চিন্তায় পড়ে যান তিনি। পরিকল্পনা মতো আভার কাকিমাকে ব্যবহার করে মাহিরকে ফাঁসিয়ে দেন। বিনিময়ে তার কাকিমা পান ২ কোটি টাকা। রাকিবের বাবা জানতে পারেন মাহির কবে জেল থেকে বের হবে, তাই মাহিরকে আবার জীবন থেকে দূরে সরিয়ে দিতে সেই দিনই আভার সাথে রাকিবের বিয়ের ব্যবস্থা করেন। বিয়েতে আভার মত না থাকলেও বাবার কথা ফেলতে পারেনি সে। একবার বাবার অবাধ্য হয়ে বিয়ে করেছিল সে, কিন্তু ভাগ্যের নির্মমতায় ভুল মানুষকে বেছে নিয়েছিল। আভা ভেবেছিল আর কখনো মাহিরের সামনে পড়বে না, কিন্তু অদৃষ্টের লিখন অনুযায়ী বিয়ের দিনই তার সামনে হাজির হয় মাহির। যতই হোক জীবনের প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। আভার ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। প্রায় ৪ বছর পর বিদেশ থেকে দেশে এসেছেন আরহান শেখের ভাই আরিফ শেখ। এয়ারপোর্ট থেকে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তখন নুজহাত আর মাহির একসাথে বসে অফিসের কিছু কাজ দেখছিল। অপরিচিত একটি ছেলেকে নিজের হবু বউয়ের সাথে বসে থাকতে দেখে মাথায় রক্ত উঠে যায় আরিফের। যদিও সে আগেই সবকিছু জানতো তার মায়ের থেকে, সে এমনভাবে এগিয়ে যায় যেন মাথায় খুন চেপে গেছে তার। এগিয়ে গিয়ে এক থাপ্পড় বসিয়ে দেয় মাহিরের গালে। এমন আচমকা থাপ্পড়ে হতবিহ্বল হয়ে যায় মাহির। আর নুজহাত তো রাগে উল্টো পাল্টা থাপ্পড় বসিয়ে দেয় আরিফের গালে। নুজহাত এমন কিছু করবে তা কল্পনাও করেনি আরিফ। আপনার এত সাহস কী করে হয় আমার ভাইয়ের গায়ে হাত তোলার? নুজহাত মানে একটা অপরিচিত রাস্তার ছেলের জন্য নিজের হবু স্বামীর গালে হাত তোলার সাহস কী করে হয় তোমার? আরিফ হবু স্বামী, কিন্তু এখনো স্বামী হননি, আর হবেন এমন কোনো গ্যারেন্টিও নেই। আপনি আমার চাচার ছেলে, তাই এখনো চুপ আছি, না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। এত চিৎকার চেঁচামেচি শুনে হুইল চেয়ার নিয়ে নিচে নেমে আসেন মিষ্টি শেখ। তিনি সবাইকে শান্ত হতে বলেন ও পুরো ঘটনা শুনতে চান। আরিফ বলে, দেখো না মাম্মি, একটা রাস্তার ছেলের জন্য তোমার মেয়ে আমার গায়ে হাত তুলেছে।
এসব ছেলেকে বাসায় থাকতে দিয়েছো, যার কিনা শ্বশুরবাড়ি থেকেও টাকা চুরির স্বভাব ছিল? এই ছেলে যে আমাদের বাসা থেকেও কিছু চুরি করবে না সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। তাই তো মাকে সবসময় চোখে চোখে রাখতে বলেছিলাম। জানো মাম্মি, সে আমাদের বাসা থেকে কি চুরি করেছে? একটা দামি হীরের চেন। মা সেটা ওর রুম থেকে পেয়েছে বলেই তার মা রিমি শেখকে চেনটি আনতে বলে আরিফ। রিমি শেখ চেন আনতেই সবাই চমকে ওঠে। এত দামি একটা চেন মাহিরের রুম থেকে পাওয়া যায় শুনে অবাক হয় সবাই। রিমি শেখের হাত থেকে চেনটা নিয়ে মাহির জিজ্ঞেস করে, এটা আপনি কোথায় পেলেন? কাল থেকে চেনটা খুঁজে পাচ্ছিলাম না। কোথায় পেয়েছে সেটা বড় কথা না, তার আগে তুই বল কোথা থেকে চুরি করেছিস সেটা। আরিফ, এটা আমার বাবা মায়ের দেওয়া উপহার, যা ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর থেকেই আমার কাছে রয়েছে। মাহিরের কথা শুনে কলিজায় ধক করে ওঠে মিষ্টি শেখের। তার মনে পড়ে তার ছেলে হারিয়ে যাওয়ার সময় গলায় যে হীরের চেনটা ছিল, সেটি অনেকটাই এটার মতো। মাহিরের কাছ থেকে চেনটি হাতে নেন মিষ্টি শেখ, আর লকেটের মধ্যে থাকা নামটি দেখে চমকে ওঠে, কারণ এটা তারই ছেলের জন্য বানানো সেই লকেট যেটা হারিয়ে যাওয়ার সময় মাহিরের গলায় পরানো ছিল। তিনি মাহিরকে জিজ্ঞেস করেন, আচ্ছা, এই লকেট তুমি কিভাবে পেলে? আন্টি আমাকে যখন রাস্তায় পাশে পেয়েছিল তখন এটা আমার সাথেই ছিল, আর যে ম্যানেজার চাচা আমাকে এতিমখানায় বড় করেছেন তার থেকে জেনেছি এই লকেটের থাকা নাম থেকে আমার নাম রেখেছিলেন। এবার পুরোপুরি নিশ্চিত হয়ে যান মিষ্টি শেখ। এই তার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ছেলে, যার জন্য এতগুলো বছর চোখের পানি ফেলেছেন। সেই ছেলে আর চোখের সামনে, খুশিতে চোখের পানি চলে আসে মিষ্টি শেখের। তিনি মাহিরের দিকে দুই হাত প্রসারিত করে বলেন, আজ এতগুলো দিন পর তুই আবার আমার সামনে, আর আমি কিনা চিনতেই পারলাম না তুই আমার সেই হারিয়ে যাওয়া কলিজার টুকরো। ঘরের বাতাস থেমে গিয়েছিল, সময় যেন হঠাৎ দাঁড়িয়ে পড়েছিল। চারপাশে শব্দ ছিল, আলো ছিল, মানুষও ছিল। তবুও মাহিরের কান কিচ্ছু শুনতে পাচ্ছিল না, চোখ কিছু দেখছিল না, শুধু একটা কথাই কানে ধ্বনিত হচ্ছিল বারবার, তুই আমার মাহির, তুই আমার সেই হারিয়ে যাওয়া সন্তান। মিষ্টি শেখ এতদিন তার কাছে ছিল শুধু এক অচেনা নারীর পরিচয়। আজ সেই পরিচয় ভেঙে পড়েছে, ভেতর থেকে উঠে আসছে এক দম বন্ধ করা কান্না। মা, এই শব্দটা জীবনে প্রথমবার এত কাছ থেকে শুনল মাহির। মুখে উচ্চারণ করার আগেই গলার কাছে আটকে গেল সবকিছু। মিষ্টি শেখ থরথর করে কাঁপছে, চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু। ঠোঁট কাঁপছে, কিন্তু মুখে সেই চেনা হাসি, যেটা শুধু একজন মাই তার সন্তানকে দেখিয়ে বলতে পারে, তুই হারিয়ে গেলেও আমি তোকে কখনো ভুলিনি। মাহির এক ধাক্কায় মায়ের বুকে মুখ গুজে নেয়, যেন পৃথিবীর সমস্ত ব্যথা, দুঃখ, অভিমান ভুলে গিয়ে জড়িয়ে পড়ে মায়ের কোলে। তুমি, তুমি আমার মা। মাহিরের গলা কাঁপছে, কিন্তু তার আর ভয় নেই, লজ্জাও নেই, কারণ সে জানে এই মানুষটা তার নিজের। মিষ্টি শেখ মাথায় হাত বুলিয়ে বলেন, তুই আমার বুক থেকে হারিয়ে গিয়েছিলি, কিন্তু আমার বুকের মাঝখান থেকে কখনো না। প্রতিদিন তোকে খুঁজে বেরিয়েছি, তোর নাম ধরে কেঁদেছি, আজ তুই আবার আমার সামনে, আমার কোলে। মাহির কাঁদছে, গলা দিয়ে শুধু শব্দ বেরোচ্ছে না, শুধুই কান্না, ভালোবাসার কান্না। তার মনে হলো আজ সে সত্যিই পূর্ণ হয়েছে। এতিম জীবনের সব অপূর্ণতা যেন এই মুহূর্তে ঘুচে গেছে। এতদিন যারা বলতো তোর তো কেউ নেই, তাদের ভুল প্রমাণ করে দিয়েছে এই নিঃশব্দ আলিঙ্গন। মা আর ছেলে দুজনেই কাঁদছে, কিন্তু সেই কান্নায় আজ নেই কোনো বেদনা। আছে শান্তি, আছে পাওয়ার আনন্দ, আছে চিরন্তন এক বন্ধন, যা রক্তের চেয়েও গভীর। এত বছর যে বুকের মাঝে একটা ফাঁকা জায়গা ছিল, আজ বুঝলাম ওটা মায়ের জায়গা ছিল। আজ সেটা পূর্ণ হয়েছে। আজ আমি সম্পূর্ণ, আজ আমি একজন ছেলে। নুজহাতও দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে মাহিরের বুকে। এতগুলো বছর যে ভাইয়ের জন্য অপেক্ষা করেছে, বুকের ভেতরে জমে থাকা হাহাকার সব একসাথে বেরিয়ে আসে। দুই ভাই বোন জড়িয়ে ধরে কাঁদে। এই কান্না দুঃখের নয়, এটা রক্তের সম্পর্কের কান্না। এত দিনের অভিমান, না পাওয়ার কষ্ট, সব যেন এক ঝড়ে এসে ভেঙে পড়ে একে অপরের কাঁধে। যেই সম্পত্তির জন্য এত কিছু করা হলো, সেই সম্পত্তির নতুন ভাগিদার চলে এসেছে। এটা কিছুতেই মেনে নিতে পারছে না আরহান শেখ ও রিমি শেখ। আরহান শেখ বলে ওঠে, এভাবে কাউকে হুটহাট আমাদের মাহির হিসেবে মেনে নিতে পারবো না, শুধুমাত্র একটা চেনের উপরে ভিত্তি করে। তার কথা সায় জানায় রিমি শেখ। তাদের কথা অনুযায়ী তখনই সবাই বেরিয়ে পড়ে হাসপাতালে ডিএনএ টেস্ট করার জন্য। সবকিছু শেষ হতে তখন রাত প্রায় 11টা। রিপোর্ট হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টি শেখ ও নিঝতের মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি, আর আরহান শেখ ও রিমি শেখের মুখে জমে ওঠে অন্ধকারের কালো মেঘ। ডিএনএ টেস্ট রিপোর্ট অনুযায়ী মিষ্টি শেখ ও নুজহাতের সাথে শতভাগ ম্যাচ করে মাহিরের ডিএনএ, অর্থাৎ সেই তাদের হারিয়ে যাওয়া সন্তান মাহির শেখ।
ডিএনএ রিপোর্ট হাতে নিয়ে নীরবতায় দাঁড়িয়ে আছে সবাই। মিষ্টি শেখের চোখে জল, তবুও মুখে শান্তির ছায়া। মাহির, তার হারিয়ে যাওয়া ছেলে, আজ ফিরে এসেছে। নুজহাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, তছনছ করে দিয়েছে। এত বছর পর ছেলেকে ফিরে পেয়ে মিষ্টি শেখের আনন্দ যেন ধরে না আর। খুনসুটির আর ভালোবাসার মধ্য দিয়ে কেটে গেছে একটা বছর। রিমি শেখ আর আরহান শেখ পরের দিনই ছেড়ে গেছেন শেখ প্যালেস। এতদিন ভাইয়ের অবর্তমানে কোম্পানি দেখাশোনা করলেও এখন যেহেতু আসল মালিক ফিরে এসেছে, তাই আর এখানে থাকার কোনো মানেই ছিল না। তাই তো মিষ্টি শেখ কৌশলে তাদের বেরিয়ে যেতে বাধ্য করেছেন এই বাসা থেকে। কোম্পানির লস আর ভরাডুবির পেছনে যে আরহান শেখের হাত রয়েছে, সেটা অনেক আগে জানতে পেরেছিলেন মিষ্টি শেখ। কোম্পানির পুরনো কর্মচারী আনোয়ার চাচা থেকে জানতে পেরেছিলেন যে আরহান শেখ গোপনে টাকা সরাচ্ছেন, শুধু প্রমাণ করতে না পারার জন্য এতগুলো দিন তিনি চুপ করেছিলেন। নুজহাতের সঙ্গে আরিফ শেখের বিয়ের পাকা কথা বলতে আজ শেখ ভিলা এসেছিলেন তার বাবা মা। মিষ্টি শেখ যথেষ্ট ভদ্রতার সঙ্গে এতক্ষণ কথা বলেও তিনি যে এই সম্পর্ক বিরক্ত, তা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছিল। মাত্রই অফিস থেকে ফিরেছে মাহির, নুজহাতকে এখন আর অফিসে যেতে হচ্ছে না। মাহির একাই সব সামলে উঠেছে। আরহান শেখ আর রিমি শেখকে বাসায় দেখে পুরনো রাগ আবার মাথায় চাড়া দিয়ে ওঠে মাহিরের। এই বিয়েতে তার বা তার মায়ের কোনো মত নেই। হাসি মুখে এগিয়ে আসে মাহির এবং টেবিলের উপরে কিছু কাগজ এগিয়ে দেয়। এই রিপোর্ট অনুযায়ী গত কয়েক বছরে কোম্পানি যে বিশাল লোকসান হয়েছে, তার পেছনে ছিল ভুয়া ইনভয়েস, ওভার প্রাইসড কন্ট্রাক্ট আর ভুয়ো ক্লায়েন্ট। আর এই জালিয়াতির সব ছাপই গেছে তোমার কাছে আরহান চাচা। তুমি আর রিমি চাচি কোম্পানির টাকা লোপাট করে রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছো, যার প্রমাণ আমার কাছে আছে। তুই কে হোস আমাকে প্রশ্ন করার? আরহান গর্জে ওঠে। আমি শেখ মাহির, এই কোম্পানির আসল উত্তরাধিকারী। আমি ফিরে এসেছি। এবার শুধু উত্তর না, বিচারও হবে। মাহিরের এহেন কথায় রেগে যায় আরহান শেখ। তারা তখনই সেখান থেকে বেরিয়ে যান। মাহিরের মুখে তখন এক মুচকি হাসি। মিষ্টি শেখ এবার যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কখনো চাননি তার মেয়েটার এমন কোনো পরিবারে বিয়ে হোক যাদের সব সময় সম্পত্তির দিকে চোখ ছিল। নুজহাতের সঙ্গে আরিবের বিয়েটা সেখানেই ভেঙে দেন মিষ্টি শেখ। এমন পরিবারে মেয়েকে বিয়ে দেওয়ার কোনো মানেই নেই। নুজহাত আগে থেকেই আরিফকে তেমন পছন্দ করতো না, তার চাল চলন কেমন যেন লাগতো তার কাছে। অবশেষে সেই দম বন্ধ করা কিছু থেকে মুক্তি পেল সে। মিষ্টি শেখ চুপচাপ বসে থাকেন সোফায়। আজ অনেক দিন পর তার চোখে মুখে আত্মবিশ্বাসের ঝিলিক। এই এক বছরে অনেক কিছু বদলে গেছে। মাহির পুরোপুরি কোম্পানির দায়িত্ব নেয়। মায়ের অনুপ্রেরণা আর নিজের অদম্য পরিশ্রমে সে একের পর এক ব্যবসায়িক চুক্তি করে। নতুন বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি, দক্ষ ম্যানেজমেন্ট। শেখ ইন্ডাস্ট্রি আবার তার পুরনো সম্মান ফিরে পায়। মিষ্টি শেখ এখন অনেকটাই সুস্থ। সময় মতো ওষুধ, মাহিরের পাশে থাকা আর মানসিক শান্তি, সবকিছু মিলিয়ে তার মুখে এখন একটা তৃপ্তির ছায়া। তুই না থাকলে হয়তো এতদূর আসতেই পারতাম না, একদিন চুপিসারে বলে ওঠেন তিনি মাহিরকে। মাহির শুধু মুচকি হাসে। মাকে ফিরে না পেলে তার জীবনও হয়তো এতদূর আসতো না। সেদিন তার জীবনে সেই ঝড় না এলে হয়তো এসব কিছুই ঘটতো না। প্রায় ২ বছর পর আবার সিলেট যাচ্ছে মাহির। সিলেটের শাখায় নাকি কিছু সমস্যা হচ্ছে। আগে নুজহাতকে পাঠালেও এবার মাহির নিজেই যাচ্ছে। অতীতের কিছু কালো স্মৃতি বারবার তাকে বাধা দিচ্ছে। নিজের প্রেয়সীকে অন্য কারোর সঙ্গে দেখার যে তীব্র যন্ত্রণা, তা তাকে ভেতর থেকে সব সময় কুড়ে কুড়ে খেয়েছে। অতীতকে ভুলে সামনে এগিয়ে যাওয়ার প্রয়াসেই মাহির সেটাই করতে চায়। মিষ্টি শেখ নিজেদের গাড়ি নিয়ে যেতে বললেও মাহির ট্রেনেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই তো রাতের টিকিট কেটে রওনা দিয়েছে জীবনের বৃষ্টি বসন্ত কাটিয়ে দেওয়া প্রিয় শহরে। সারা রাত জার্নি করে সকাল তখন ৮টা বেজে ২৩ মিনিটে ট্রেন এসে থেমেছে পুরনো সেই শহরে। ট্রেন থেকে নামতেই বুকের ভেতরটা ধক করে ওঠে মাহিরের। পুরনো সব কথা আর ভালোবাসা জেগে ওঠে হৃদয়ে এক একটা ক্ষতের মতো। বুকের ভেতর থেকে যেন দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার। স্টেশনের বাইরে দাঁড়িয়েছিলেন ম্যানেজার সাহেব মাহিরকে নেওয়ার জন্য। মাহিরকে নিয়ে রওনা দেন অফিসের উদ্দেশ্য। টুকটাক কিছু কাজ শেষ করে একেবারে বিশ্রাম নেবে মাহির। যদিও ম্যানেজার সাহেব বলেছিলেন আগে বাসায় যাওয়ার জন্য। শহর থেকে অনেকটাই দূরে ছিল অফিসটা, মূলত কিছুটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে গড়ে তোলা হয়েছিল এটি। অফিস পৌঁছে মন ভালো হয়ে যায় মাহিরের। এতটা মনোরম আর নৈসর্গিক সৌন্দর্য যেন সমস্ত ক্লান্তি এক নিমিষেই দূর করে দেয় তাকে। অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল অনেক দিন। মাহির সবকিছু ভালো করে চেক করে দেখে, ফাইলগুলোতে সই করে দেয়। আবার নতুন করে কিছু ক্লায়েন্ট নেওয়া হবে অফিসের জন্য। সেগুলো মাহিরকে দেখতে বললেও সে না করে দেয়। ম্যানেজার চাচাকে সবকিছু দেখতে বলে। সে বেরিয়ে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্য। সিলেটের এই শাখা দেখাশোনা করেন রাফিক চাচা। মাহিরের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তিনি, তাই তো এতগুলো বছর চোখ বন্ধ করে ভরসা করে এসেছে তাদের পরিবার। রফিক চাচাও সেই ভরসার জায়গাটা সব সময় ধরে রেখেছেন।
দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। এমন সময় মাহির ফিরে আসে অফিসে। ম্যানেজার চাচার সঙ্গে তার বাড়িতে গিয়ে পৌঁছায় মাহির। তখন সন্ধ্যা গাড়ি থেকে নেমে বাসার দিকে এগিয়ে যায় ম্যানেজার চাচা। কিন্তু হঠাৎ তার চোখ আটকে গেল দৃষ্টিপথের একদম ওপরে। বাড়ির ছাদে একজোড়া চোখ তাকিয়ে আছে তার দিকেই। নীরব কিন্তু গভীর, সেই চোখে ছিল এক অদ্ভুত আকর্ষণ। যেন চুম্বকের মতো টানছে মাহিরকে। চেহারাটা পুরো স্পষ্ট নয়, সন্ধ্যার হালকা আলোয় আবছা দেখা যায় কেবল চোখের ঝলক। কিন্তু সেই চোখ কেমন যেন পরিচিত মনে হয় মাহিরের। কেমন যেন কাঁপন ধরে যায় তার ভেতরে। ম্যানেজার চাচার ডাকে হুঁশ ফেরে মাহিরের। আর এক নজর তাকাতে গিয়ে অবাক হয়ে যায় মাহির। সেখানে কেউ নেই, যেন মুহূর্তের মতো হারিয়ে গেছে এক গভীর অন্ধকারে। ম্যানেজার চাচার সঙ্গে এগিয়ে যায় মাহির। বাসার কলিং বেল চাপতেই দরজা খুলে দেন ম্যানেজার চাচার স্ত্রী। যেন তাদের অপেক্ষাতেই ছিলেন এতক্ষণ। মাহির সালাম দেয় তাকে। তিনিও সালামের উত্তর দিয়ে মুচকি হাসেন মাহিরকে দেখে। আর জিজ্ঞেস করেন, কোনো সমস্যা হয়নি তো আসতে? সেই ছোটবেলায় আপার সঙ্গে দেখেছিলাম কতটা বড় হয়ে গেছে ছেলেটা। মাহিরের রুমের দিকে এগিয়ে দেন সালমা বেগম। ফ্রেশ হয়ে আসতে বলে চলে যান রান্নাঘরে। মাহিরের চোখে শুধু বারবার ভেসে উঠছিল সেই চোখ জোড়া, যেন কোনো ভীষণ পরিচিত চোখের ভাষা তাকে আকৃষ্ট করে রাখছে, কিন্তু ধরতে গেলে মিলিয়ে যাচ্ছে এক গভীর অন্ধকারে। সন্ধ্যার অন্ধকার আরো ঘন হয়েছে। চারিদিকে মৃদু ঝিরঝিরে বৃষ্টি। ঘরের জানালা দিয়ে দেখা যায় বাইরের গাছের পাতা ভিজে এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে উঠেছে। ফ্রেশ হয়ে এসে মাহির ঘরের একপাশে বসে। তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে সেই চোখ দুটো। কে সে? এমন চোখ তো মনে হয় কোথাও দেখেছি, কিন্তু কোথায়? এমন সময় দরজায় কড়া নাড়ে। দরজা খুলে দেখে হাতে চায়ের ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে এক মেয়ে। সে মাথায় হালকা ওড়না, চোখে গাঢ় গভীরতা, কিন্তু হাসিটা অদ্ভুত শান্ত। এই নিন চা আর স্ন্যাক্স, মেয়েটি বলে। মাহির কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি? আমি জোহা, ম্যানেজার সাহেবের মেয়ে। মাহির অবাক হয়ে তাকিয়ে থাকে। এটাই সেই চোখ, ছাদের উপর থেকে যেটা দেখেছিল সে। জোহা ট্রে টেবিলে রেখে ধীরে ধীরে চলে যায়, কিন্তু তার পেছনে ফেলে যায় এক রহস্যের ছায়া। মাহির মনে মনে ভাবে, এমন চোখ আগে কোথাও দেখেছি কি? কেন এই চোখ আমাকে ভীষণ অস্থির করে দেয় বারবার? পরের দিন সকালে রফিক চাচার ডাকে ডাইনিং টেবিলে যায় মাহির। জোহা চুপচাপ বসে আছে, মিষ্টি হাসিতে বলে, কাল রাতে ঠিক করে ঘুমিয়েছিলেন তো মিস্টার? ঘুম, কিন্তু ঘুমিয়েছি। কিছু বলতে চেয়েও বলতে পারে না মাহির। রফিক চাচা বলেন, জোহা আমাদের সিলেটের এই শাখা অফিসের কিছু কাজ দেখে। ডিজাইনার কন্টেন্ট নিয়ে ভালো কাজ করে। ইচ্ছা ছিল ঢাকায় পড়বে। হঠাৎ আমার শরীরটা খারাপ করলো, তাই আর ঢাকায় গেল না। এখন পুরোপুরি অফিস সামলাচ্ছে। মাহির অবাক হয়ে তাকায় জোহার দিকে। তার চোখে কোনো অহংকার নেই, বরং আত্মবিশ্বাস আর একরাশ নীরবতা। মাহির হেসে বলে, ভেবেছিলাম এই ব্রাঞ্চে হয়তো সমস্যায় থাকবে বেশি। এখন তো দেখছি সব ঠিকই আছে। জোহা হালকা হেসে উত্তর দেয়, সব কিছু ঠিক রাখার চেষ্টা করি। তবে এবার মনে হচ্ছে কাল রাত থেকে কিছু ঠিক নেই, যা হয়তো আপনি ভালো বুঝবেন। মাহিরের মনে কৌতূহল জাগে, কি সেই জিনিস? আর এই মেয়ের চোখের ভাষা এমন কেন, এত স্বচ্ছ তবুও গভীর? দুপুরের পর জোহা মাহিরকে অফিস ঘুরিয়ে দেখায়। পথে যেতে যেতে দুজনের মধ্যে ছোট ছোট কথা হয়, কাজ নিয়ে, জীবন নিয়ে, সিলেটের প্রকৃতি নিয়ে। কিন্তু প্রতিটা কথাই যেন একটা না বলা গল্প ভেসে বেড়ায়। একটা সময় জোহা বলে, আপনি কি সব সময় এতটাই গম্ভীর? মাহির হেসে ফেলে, আসলে আমি হেসে চলতে পারি, কিন্তু ভেতরে অনেক কিছু জমে আছে। জীবন আমাদের কখনো এমন রাস্তায় নিয়ে যায় যেখানে হাসি হারিয়ে যায়। জোহা একদম সামনে দাঁড়িয়ে পড়ে, কখনো চাইলে শুনে নিতে পারি। আপনি যদি কাউকে বিশ্বাস করতে পারেন। মাহির চমকে ওঠে, এই মেয়েটা এত সহজে এমন কথা বলে কিভাবে? অথচ চোখে নেই কোনো প্রত্যাশা, শুধু একটা আশ্রয় দেওয়ার ইচ্ছে। সন্ধ্যায় আবার বৃষ্টি নামে। মাহির একা দাঁড়িয়ে থাকে বারান্দায়। হঠাৎ পাশ থেকে বলে ওঠে কেউ, বৃষ্টি কি আপনাকে কষ্ট দেয়? মাহির তাকিয়ে দেখে জোহা। না, বরং মনে করিয়ে দেয় কিছু জিনিস যা ভুলে যেতে চাই, কিন্তু পারি না। জোহা ধীরে ধীরে বলে, সব সময় পুরনো কথা নিয়ে থাকলে তো জীবন চলবে না। কখনো কখনো পুরনো কিছু ভুলে নতুনত্বের দিকে ছুটে যেতে হয়। এই কথাটার পরও মুহূর্তটা থমকে যায় বৃষ্টির শব্দ, চোখে চোখ আর এক ঘোর লাগা অনুভূতি। মাহিরের কাছে অদ্ভুত লাগে মেয়েটার কথাবার্তা। সে তো আর জানে না, কখনো কখনো চাইলেই সবকিছু ভুলে থাকা যায় না। কিছু ব্যথা, আনন্দ আর অব্যক্ত অনুভূতি থাকে, যা সারা জীবন আমাদের হৃদয়ে থেকে যায়। পরের দিন সকালে সিলেটের আকাশ আজ যেন একটু বেশিই ধূসর। হালকা বাতাসে দুলছে পাতা ঝরা গাছের ডাল, যেন কোনো পুরনো গল্পের ইঙ্গিত দিচ্ছে। মাহির বসে আছে অফিসের ছোট্ট কর্নার কফি শপে। সামনে কাগজপত্র ছড়ানো, কিন্তু চোখ তার দূরে জানালার বাইরে। বৃষ্টির গন্ধ মিশে আছে বাতাসে।
তাকে অস্থির করে তোলে। জোহা এসে পাশে বসে। আজ তো আপনাকে খুব চুপচাপ লাগছে, বলে সে। মাহির এক দৃষ্টিতে তাকায় পুরনো শহর, পুরনো স্মৃতি। কিছু কিছু জায়গায় ফিরে এলেই মানুষটা ফিরে আসে মনে। জোহা নরম গলায় বলে, সব হারানো মানে শেষ না, কখনো কখনো হারিয়েই মানুষ নিজেকে খুঁজে পায়। এই কথাগুলো যেন মাহিরের বুকের কোথাও গেঁথে যায়। এক সময় সে জিজ্ঞেস করে, তুমি কি কখনো কাউকে হারিয়েছ? জোহা একটু চুপ থেকে বলে, হ্যাঁ, খুব কাছের এক মানুষকে, কিন্তু হয়তো সেই হারানোই আমাকে তৈরি করেছে। মাহিরের মনে হয় এই মেয়েটা যেন তারই প্রতিচ্ছবি, ভেঙে যাওয়ার পরও দাঁড়িয়ে থাকার এক জীবন্ত উদাহরণ। মাহির অফিসে ঢুকেই দেখে ম্যানেজার চাচা আগে থেকে দাঁড়িয়ে আছেন। স্যার, একজন দেখা করতে এসেছেন, সিলেটের নামকরা রিয়েল এস্টেট কোম্পানি থেকে এসেছেন। এই ডিলটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। উনি আপনার সঙ্গে পার্সোনালি আলাদা কথা বলতে চান। ঠিক আছে, আমি কেবিনে যাচ্ছি, 10 মিনিট পর পাঠিয়ে দেন। আর জোহাকে এক্ষুনি একবার আমার কেবিনে আসতে বলবেন। বলেই নিজের কেবিনের দিকে এগিয়ে যায় মাহির। কেবিনে ঢুকে বসতেই জোহা এসে হাজির হয় সেখানে। মেয়েটাকে কেমন যেন অদ্ভুত লাগে মাহিরের কাছে। মাহির তখন সোফায় বসে সব ফাইল চেক করছিল। হঠাৎ একটা টিকটিকি এসে পড়ে জোহার উপরে। আর জোহা ভয়ে এক লাফে মাহিরের কোলে উঠে মাহিরকে জড়িয়ে ধরে। এমন সময় কেউ দরজায় নক করলে মাহির তাকে ভেতরে আসতে বলে। কেবিনে ঢুকে দুইজন ছেলে মেয়েকে এই অবস্থায় দেখে ভীষণ লজ্জিত হয় মেয়েটি। আর তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে। হুট করে এমন পরিস্থিতিতে পড়বে ভাবতেই পারেনি কেউই। জোহা তাড়াতাড়ি সরে দাঁড়ায়। মেয়েটি তখন বলতে থাকে, আমি দুঃখিত, মনে হয় ভুল সময়ে চলে এসেছি। মাহির ভীষণ আনইজি ফিল করে আর বলে, না, আসলে এটা একটা অ্যাক্সিডেন্টলি ছিল। বলেই সামনে তাকায় মাহির। সাদা শাড়িতে এক মেয়ে দাঁড়িয়ে আছে জানালার পাশে, চুল খোলা, হাতে একটি ফাইল। এই চুল, এই নীরবতায় চিরচেনা সেই চেহারা। ভুল হবার সুযোগ নেই। তুমি? মাহিরের কণ্ঠ কেঁপে ওঠে। চোখ তুলে তাকায় মেয়েটি। মাহিরকে দেখা মাত্রই তার হাত থেকে ফাইলগুলো পড়ে যায়। এ কাকে দেখছে? আভা আজ এতগুলো দিন যাকে খুঁজে এসেছে সেই মাহিরকে, কিনা তারই সামনে দাঁড়িয়ে আছে। এতগুলো দিন মাহিরকে অন্য একটা মেয়ের সাথে এতটা ক্লোজ অবস্থায় দেখতে হবে সে হয়তো কখনো কল্পনাও করেনি। আভা তাই তো ছুটে বেরিয়ে যায় কেবিন থেকে, চোখের জল মুছতে মুছতে। এতক্ষণ যেন মাহির এক ঘোরের মতো ছিল। তার ভালোবাসা তার সামনে এসেছে, এটা যেন তার হুঁশ হারিয়ে দিয়েছে। জোহার ডাকে হুঁশ ফেরে মাহিরের। চোখ ফিরিয়ে আভাকে দেখতে না পেয়ে এদিক সেদিক তাকায় মাহির। জোহা বুঝতে পেরে বলে, স্যার, উনি তো বেরিয়ে গেছেন একটু আগেই। মাহির কেবিন থেকে বেরিয়ে আসে আভাকে খুঁজতে। অফিসের কেবিন থেকে বেরিয়ে মাহির চারপাশে চোখ ফেরায়, কিন্তু আভা তখন আর সেখানে নেই। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সে। লবিতে পৌঁছেও খোঁজ মেলে না। মনে মনে ভাবে, এতগুলো বছর পর হঠাৎ করে এসে এমন দৃশ্য দেখবে, এইটুকু ব্যথা সে কখনোই আশা করেনি। ফিরে আসে নিজের কেবিনে। জোহা তখনও চুপচাপ দাঁড়িয়ে। দুজনের মধ্যে অদ্ভুত এক নীরবতা। স্যার, আপনি কি ঠিক আছেন? জোহার কথায় মাহির কিছুই বলে না, চুপচাপ বেরিয়ে যায়। জোহা মাহিরকে কিছুটা সময় একা থাকতে দেয়।